এনটিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডুয়েট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় হঠাৎ করে অস্থিরতার নেপথ্যে কি? তারেক রহমান সরকারের ৩ মাস পেরুতে না পেরুতে সাফল্যের পাল্লা ভারী নাকি সমালোচনার জায়গাটা শক্তিশালী হচ্ছে? হামের মতো দুর্যোগের আলোচনার নামে ফেসিবাদী শক্তি উকি দেওয়ার চেষ্টা করছে কিনা? নির্যাতিত হিসাবে সম্পাদক পরিষদের পক্ষ থেকে ২৮২ সাংবাদিকের যে তালিকা দেয়া হয়েছে, তারা সবাই নির্দোষ কি? এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কায়ুম। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি অধ্যাপক মাহবুবুল্লাহকে দিয়ে শুরু করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার ৩ মাস অতিক্রম করছে। তাদের সফলতা, ব্যর্থতা, সমালোচনা, আলোচনার জায়গা কিভাবে চিহ্নিত করবেন? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন, এই প্রশ্ন গত কয়েকদিন ধরে মিডিয়াতে আলোচকরা আলোচনা করছেন। তারেক রহমানের যে সরকার, সেই সরকারের ৩ মাস বোধহয় পূর্ণ হলো। এই ৩ মাসে একটা সরকারের সাফল্য ব্যর্থতা পরিমাপ করা খুব কতটা যুক্তিসঙ্গত, কতটা ন্যায়সঙ্গত, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে এই সরকার নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, যেসব কর্মসূচি বাস্তবায়ন করবে বলে অঙ্গীকার করেছিল, আমরা লক্ষ্য করলাম অতীতের সরকারগুলোর তুলনায় এক ধরনের ব্যতিক্রমী পথে এই সরকার চলছে। তারা তাদের প্রদত্ত অঙ্গীকারগুলো পূরণের জন্য চেষ্টা করছে। তারা যে খুব ভালো অবস্থায় রয়েছে, বা যেটাকে আমি ইংরেজিতে বলবো কমফোর্টেবল অবস্থায় রয়েছে, সেটা বলা যাবে না। তারা উত্তরাধিকার সূত্রে এমন একটি রাষ্ট্রযন্ত্র পেয়েছে, এমন একটি সরকার পেয়েছে, যেই সরকার অর্থনৈতিকভাবে এবং অন্যান্য নানাভাবে একটা ভঙ্গুর অবস্থাতে রয়েছে। আমাদের অর্থনীতি পর্যদস্ত, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং এগুলিকে সচল করা অত্যন্ত দুরূহ। আপনার আইন আদালত সেভাবে সুষ্ঠুভাবে কাজ করছে না। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যে পুলিশ বাহিনীর উপরে, সেই পুলিশ বাহিনী সম্পূর্ণভাবে হতোদ্যম এবং এরা সক্রিয়ভাবে আইন শৃঙ্খলার সমস্যা সমাধানকল্পে যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, যথোচিত যে পদক্ষেপ নেওয়া উচিত, সেই পদক্ষেপ নেয়ার ব্যাপারে এদের শৈথিল্য দেখা যায়। তার একটা বড় কারণ হচ্ছে দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচারী শাসকের মানে ক্ষমতার মসনদ শক্তভাবে রাখার জন্য তারা বিভিন্ন সময়ে আইন বহির্ভূতভাবে বহু কাজ করেছে। গুম খুন বিভিন্নভাবে তারা সরকারকে সহায়তা করেছে এবং বিরোধীদের দমন করেছে। এর ফলে ২৪ জুলাইতে যে অভ্যুত্থান হলো, সে অভ্যুত্থানের সময় আমরা লক্ষ্য করলাম যে পুলিশ বাহিনী ব্যারাক থেকে, থানা ফাঁড়ি থেকে পালিয়ে গেছে। খুব কম সংখ্যক পুলিশই তাদের কর্মস্থলে ছিল এবং এরা
জনতার রুদ্ররোষের শিকার হয়েছে। অতীতে এই দেশে অনেক গণ অভ্যুত্থান আন্দোলন হয়েছে। একটি গণ অভ্যুত্থানের সঙ্গে আমি নিজে সংশ্লিষ্ট, 90-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান। 69। তো সেই গণ অভ্যুত্থান দীর্ঘ 3 মাস ব্যাপী বিস্তৃত ছিল এবং ব্যাপকভাবে বিস্তৃত ছিল। তখন সমগ্র পাকিস্তানে একেবারে খাইবার থেকে করাচি, এইদিকে তেঁতুলিয়া থেকে টেকনাফ, সেই অভ্যুত্থান ছড়িয়ে পড়েছিল এবং শহর, গ্রাম, বন্দর সর্বত্র জনগণ সেই অভ্যুত্থানে অংশগ্রহণ নিয়েছিল। তখনও পুলিশি নির্যাতন, সামরিক বাহিনীর নির্যাতন হয়েছে, কিন্তু এত কিছুর পরেও 24-এর গণ অভ্যুত্থানে আমরা যেটা দেখেছি যে পুলিশ বাহিনী কর্মস্থল ত্যাগ করে পালিয়ে গেছে, বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা পালিয়ে গেছে, অনেক পরিচিত আমলা, পরিচিত মুখ পালিয়ে গেছে, সাংস্কৃতিক অঙ্গনের সংবাদপত্র জগতের পরিচিত মুখ অনেকে তারা পালিয়ে গেছে। এমন ধরনের ঘটনা কিন্তু সেই 69-এ ঘটে নাই। কাজেই বর্তমান সময়টা যে প্রেক্ষাপটের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন, এতে কোনো সন্দেহ নাই। এবং এই অভ্যুত্থানের ফলে রাষ্ট্রযন্ত্র, স্টেট মেশিনারি বলতে যেটা বোঝায়, সেটা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। এরকম পরিস্থিতিতেই কিন্তু বিপ্লব হয়। বিপ্লবের সময় কিন্তু রাষ্ট্রযন্ত্র ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার ফলে যারা বিপ্লবী অভ্যুত্থানে যারা নেতৃত্ব দেয়, তাদের কর্তব্য হয় পুরাতন, জীর্ণ এবং শোষণমূলক রাষ্ট্র ব্যবস্থাকে আপনার নতুন জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা দিয়ে পূরণ করা। তো সেটা কিন্তু আবার আমরা যে অবস্থায় এখন আছি, সেই অবস্থাতে কিন্তু সেটা সম্ভব নয়। অনেকটা মানে কোনো রকমের রাষ্ট্রযন্ত্রটা, রাষ্ট্র কাঠামোটা ধরে রেখে এইটাকে আবার দাঁড়া করানোর একটা চেষ্টা বর্তমান সরকার করছে এবং এটা ছাড়া বোধহয় তাদের কাছে আর অন্য কোনো অল্টারনেটিভ নাই, যে কারণে তারা এই পথে গেছে। তো সুতরাং তারা একটা কঠিন অবস্থার মোকাবেলা করছে এবং এই কঠিন অবস্থা মোকাবেলা করতে গিয়ে অনেক সময় অনেক কাঙ্ক্ষিত ফলাফল তারা দিতে পারছে না এবং এই জন্য তারা সমালোচনার সম্মুখীন হচ্ছে। তারপরে দেখুন, এখন এই যে হাম এবং হামের উপসর্গ নিয়ে যে একটা মহামারীর মতো অবস্থা দেখা দিয়েছে, এই অবস্থায় হাজারো শিশুর মৃত্যু ঘটেছে, খুবই বেদনাদায়ক একটা অবস্থা। এই অবস্থাটাও আবার সৃষ্টি হয়েছে বিগত দিনে যথাসময়ে হামের টিকা বা এই দেশে এক্সটেন্ডেড ইমিউনাইজেশন প্রোগ্রাম বলে যেটা ছিল, আরও অন্যান্য রোগের টিকা দেওয়া শিশুদের, সেগুলো দেওয়া হয় নাই। এইরকম একটা বিতিকিচ্ছি অবস্থার মধ্য দিয়ে কিন্তু এই সরকার এসছে। সুতরাং এই সরকারের সমালোচনা যখন আমরা করব, তখন আমাদেরকে একদিকে যেমন তার ত্রুটি বিচ্যুতি আমরা ধরিয়ে দেব, আবার অন্যদিকে আমাদেরকে এটাও বুঝতে হবে যে তারা একটা তারা একটা অত্যন্ত কঠিন অবস্থার মধ্য দিয়ে দায়িত্ব পালন করছে। তো সুতরাং সেই অবস্থাতে আজকে যে প্রশ্নটা উঠেছে যে এইটার সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি, আপনি যেটা বললেন, তারা উকি দিচ্ছে। হ্যাঁ, উকি দিচ্ছে। তারা ঝটিকা মিছিল বের করছে, বিভিন্ন জায়গায় তারা তাদের অফিস খোলার চেষ্টা করেছে, এসব করেছে এবং অনেক জায়গাতে তারা প্রতিরোধের সম্মুখীন হয়েছে, কিন্তু আবার অনেক জায়গাতে পুলিশ সেভাবে কোনো হস্তক্ষেপ করেনি। এইরকম একটা অবস্থা চলছে। তো এই অবস্থায় যারা সচেতন জনগণ, যারা দেশকে ভালোবাসেন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান, তাদের জন্য একটা বড় দায়িত্ব এসে পড়েছে এবং তাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আমি আরেকটা কথা বলবো, এটা বলেই আমি এই পর্যায়ে কথা শেষ করব। সেটা হচ্ছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বরাবর চেষ্টা করেছে বাংলাদেশকে অস্থিতিশীল রাখার জন্য। বাংলাদেশ স্থিতিশীল হয়ে উন্নয়ন অর্জন করুক, এগিয়ে যাক, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হোক এবং রাজনৈতিকভাবে একটা স্থিতিশীল রাষ্ট্র হোক, এটা ভারত কখনো কামনা করে না। আমাদের অনেক দুর্ভাগ্যের মধ্যে এটা একটা অন্যতম দুর্ভাগ্য
যে আমরা আমরা ভারতের মতো একটা এমন একটা পেয়েছি। প্রতিবেশী রাষ্ট্র আমরা পেয়েছি, যেই প্রতিবেশী রাষ্ট্র আমাদের সর্বক্ষণ মুখে না বললেও মনে মনে যে সর্বক্ষণ এবং কায়দা কৌশল করে ষড়যন্ত্র করে নানাভাবে তারা আমাদের অমঙ্গল কামনা করে। সেই জন্য অনেক সময় আমাকে প্রশ্ন করা হয় যে আমাদের তো স্বাধীনতার অনেক বছর হয়ে গেল, আমরা কেন ভালোভাবে উন্নতি করতে পারলাম না, মালয়েশিয়া কি করে করলো? তা আমি জবাব দেই যে মালয়েশিয়ার পাশে তো ভারত রাষ্ট্রটা নাই, আমাদের পাশে একটা ভারত বলে রাষ্ট্র আছে, যার চরিত্র হচ্ছে সম্প্রসারণবাদী, আধিপত্যবাদী, এবং তাদের গোড়ার যে সংকল্প, জওহরলাল নেহেরু যে ভারতের স্বপ্ন দেখেছেন, গান্ধী যে ভারতের স্বপ্ন দেখেছেন, সেটা একটা বিশাল ভারত, সেটা তাদের সাংস্কৃতিক ভারত, যার বিস্তার সেন্ট্রাল এশিয়া থেকে ইন্দোচীন পর্যন্ত, ইন্দোনেশিয়া পর্যন্ত, এমনকি অস্ট্রেলিয়া পর্যন্ত, এমনকি দক্ষিণ আমেরিকার গায়ানা পর্যন্ত। তো এগুলো আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। তবে তাদের যে একটা প্রচণ্ড ধরনের সম্প্রসারণবাদী দৃষ্টিভঙ্গি আছে এবং এজেন্ডা আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কাজেই আমাদের রাষ্ট্রটাকে স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, জনবান্ধব রাখতে গেলে আমাদেরকে অনেক প্রতিকূলতা মুখোমুখি হতে হবে, সঙ্গে সঙ্গে এই আধিপত্যবাদেরও মুখোমুখি হতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। হাসানাত কাইয়ুম, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার মন্ত্রিপরিষদ সদস্যদেরকে 180 দিনের কর্মসূচি বেঁধে দিয়েছেন। গতকাল তিনি চাঁদপুরে গিয়েছিলেন, গত পরশুদিন, সেখানে তিনি 2 বছর সময় চেয়েছেন এই ভঙ্গুর অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে তিনি জনগণের সেবার মানে নিয়ে যাওয়ার জন্য, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য। আপনার প্রশ্নটা কি? প্রশ্ন হলো যে তার মন্ত্রিসভার সদস্যদেরকে 180 দিন তিনি দেখতে চান কে কেমন কাজ করছেন, পারফরমেন্স দেখাচ্ছেন। আরেকটি হলো যে তিনি জনগণের কাছ থেকে 2 বছর সময় চেয়েছেন তাদেরকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, মাহবুবুল্লাহ ভাইকে, যারা শুনছেন তাদের সবাইকে। এইটা ধরেন তো খুব স্বাভাবিক, অস্বাভাবিক মনে হয় না আমার কাছে। এটা খুব স্বাভাবিক, এবং যে পরিপ্রেক্ষিতটার কথা আসলে মাহবুবুল্লাহ ভাই তুললেন আর কি, আমরা যেই রকম একটা পরিস্থিতির ভেতর দিয়ে এসছি, মানে অভ্যুত্থান ঘটানোর আগের পরিস্থিতি, অভ্যুত্থান একটা পরিস্থিতি, অভ্যুত্থানের পরবর্তী সময়ে আসলে সংস্কারের জন্যে যে প্রচেষ্টা, ঐকমত্য তৈরি করার যে প্রচেষ্টা, এটা নির্বাচন, এবং নির্বাচন পরবর্তী এখনকার যে সরকার, সে সরকারের প্রধান যখন আসলে বলেন যে তার মন্ত্রিপরিষদকে 180 দিনের আসলে একটা সময় বেঁধে দিয়েছেন তাদের আসলে মূল্যায়ন করার জন্য, এইটাকে আমার কোনোভাবেই অযৌক্তিক কিছু মনে হয় না। কিন্তু আমি এই 180 দিনের পারফরমেন্সের মধ্যে কতগুলো জায়গাকে প্রায়োরিটাইজ করার কথা বলি। আপনি 180 দিন দেখবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার মধ্যে যত মন্ত্রিসভার যারা যারা আছেন তার মধ্যে কিছু জায়গা আছে যেগুলি হচ্ছে একদম জরুরি কর্তব্য নিয়ে তারা আসলে বসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার সাথে পুলিশ জড়িত, এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত, যার সাথে আসলে এইখানে যে পরাস্ত শক্তি তাদেরকে একভাবে নিয়ন্ত্রণ করা, আবার তাদের যে মানবাধিকার আছে কিংবা তাদের যে সেটা নিশ্চিত করা, এরকম একটা জটিল এবং কঠিন কাজ আছে, যেটাতে আবার আপনার যার উপরে নির্ভর করে আপনি করতে চান তাকে আপনি যথেষ্ট মাত্রায় সংগঠিত কিংবা আসলে আপনার মতো করে আপনার পক্ষে কাজ করবে বলে আপনি এতটা আশ্বস্ত নন। তাহলে সেই জায়গাটাকে আসলে যতটা গুরুত্ব দেওয়ার কথা। এক, স্বাস্থ্য, যেটার সাথে জীবন মরণ জড়িত, যেমন ধরেন হামের কথা যেটা বললেন, আমাদের দেশের মানুষের কাছে ওনার সময় চাওয়ার দরকার নেই তো। আমাদের দেশের মানুষ হামের মতো একটা নিয়ন্ত্রণযোগ্য রোগে যেই পরিমাণ শিশু এই অল্প সময়ের মধ্যে মারা গেল, আমি তো বলি যে আসলে ইসরায়েল আর আমেরিকা মিলে তো আসলে ইরানে এত শিশু মারে নাই। তারপরেও আমাদের মানুষ তো এটাকে
এই পরিস্থিতির মধ্যে রেখেই, বিবেচনার মধ্যে রেখেই তারা কিন্তু আচরণ করতেছে, ধৈর্য ধরেই আচরণ করতেছে। কিন্তু আপনার দায়িত্বটা কি? আপনার দায়িত্ব হচ্ছে এই জায়গাগুলিকে প্রায়োরিটাইজ করা, এবং যারা হামে মারা যাচ্ছে তাদের অধিকাংশ হচ্ছে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে। হামে তো নিজে মারা যায় না, হামের কতগুলো আপনি জানেন, উপসর্গ যেগুলি হয়, ডায়রিয়া হয়, নিউমোনিয়া হয়, এবং যারা মারা যাচ্ছে তার একটা বড় অংশ নিউমোনিয়াতে মারা যাচ্ছে। এবং নিউমোনিয়ার চিকিৎসা যারা গ্রামের গরিব মানুষ, প্রথমত জেলা শহরে, বিভাগীয় শহরে কোনো চিকিৎসা নাই, ঢাকা শহরে এসে চিকিৎসা নেওয়ার মতো অনেকের সামর্থ্য নেই। এরকম একটা ঘটনার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। কিংবা ধরেন আমাদের এখানে যে জায়গাগুলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেমন ধরেন এবার যে বাজেট করতেছে, মানে আপনি 2 বছরের আগেই তো বাজেট তো চলতে থাকে, আপনি এটা 2 বছর পরে আমরা নিশ্চয়ই আরও ভালো একটা কিছু করতে চাইবে সরকার, আমাদেরও একটা ধরেন প্রত্যাশা সবারই আছে। কিন্তু এটা তো প্রতিদিনের কাজ, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আসলে আমাকে খাইতে হয়, খাওয়ার জন্য আসলে বাজেটের উপর দিয়ে যাইতে হয়। সো এইরকম কতগুলো জায়গাকে আমার কাছে মনে হয় যে জায়গাগুলিকে প্রায়োরিটি দেওয়ার কথা, যতটা প্রায়োরিটি দেওয়ার কথা, কিংবা তাদের যে পারফরমেন্স আমরা যেটা আসলে পাওয়া আশা করি স্বাভাবিকভাবে, সেটা পাচ্ছি না। সেই জায়গাগুলি আমি বলবো যে সরকারকে আরও মনোযোগ দেওয়ার জন্যে। আর 2 বছর নিশ্চয়ই, 2 বছরের মধ্যেও নিশ্চয়ই সরকারেরও ধরেন 2 বছরের মধ্যে 3 মাসের, 6 মাসের, 9 মাসের এরকম পরিকল্পনা থাকবে। আমি মনে করি 2 বছরের যে পরিকল্পনা ওনারা যেটা বলছেন, সেটার সাথে একটু কেবলমাত্র যুক্ত করি। আপনার এখানে একটা আছে না যে যেটা বলে যে ধরেন মর্নিং শোজ দ্য ডেজ বলে একটা কথা আছে, আপনি কোন দিকে প্রায়োরিটি দিচ্ছেন, কিভাবে যাচ্ছেন, এটার একটা লক্ষণ বোঝা যায়। এক ধরনের ঠিক আছে, আপনি যেগুলি ধরেন কর্মসূচি হিসাবে নির্বাচনী অঙ্গীকারের মধ্যে ছিলেন, এগুলি যে আপনি এ বিষয়ে আপনি আন্তরিক, এগুলি প্রতিপালন করতে চান, সেটা আপনি শুরু করেছেন মাইক্রো লেভেল হইলো। হাসনাতকে বিভিন্ন ক্যাম্পাসে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় আমরা একটা অস্থিরতা দেখছি। হঠাৎ করে এতগুলি ক্যাম্পাস এবং সিটি কর্পোরেশন এই যে গ্রাফিতি, মুছা এবং লেখা নিয়ে একটা বিবাদে জড়াতে আমরা দেখছি। এই জিনিসগুলি কেন তৈরি হচ্ছে, কি মনে করছেন? চট্টগ্রামে তো গ্রাফিতিটা নিয়ে ধরেন আরও আগেও এই ঝামেলাটা হয়েছে, এবং এটা ধরেন এখন যেটা আপনি যেটা বললেন যে অনেকটা মনে হচ্ছে যে এক ধরনের সিনক্রোনাইজড একটা ঘটনা, এবং এটা যখন ঘটে এখানে তখন মনে হয় যে এর পেছনে এক ধরনের কোনো একটা ইন্ধন কিংবা উস্কানি কিংবা তৎপরতা আছে। এইটা এখন পর্যন্ত যদিও আমি নিজে ক্লিয়ার না যে এটার পেছনে কারা, কিন্তু এইটা আন্দাজ করা যায় যে এর পেছনে এক ধরনের মানে অন্যান্য ঘটনা শুধু সবগুলো মিলাইলে বোঝা যায় যে এখানে এক ধরনের একটা পরিকল্পিত প্রচেষ্টা আছে। ধরেন ভাই যেটা বলতেছিলেন আগে যে হামকে নিয়ে যে ধরেন এবার আলোচনার টেবিলে যাদেরকে আমরা দেখলাম, কিংবা ধরেন এই রাজনীতির মাঠে 10ই জানুয়ারি নিয়ে এক ধরনের, 12 এপ্রিল নিয়ে এক ধরনের ধরেন যে তৎপরতা, গ্রাফিতি নিয়ে ধরেন এক ধরনের আগে থেকে যে রেসটা চলে আসতেছিল এখন, এবং এইগুলিতে পুলিশের একটা ভূমিকা দেখা যায়, যেটা হচ্ছে এক হচ্ছে যে এর পেছনে মনে করা হয় যে পতিত স্বৈরাচারের কিছু একটা ইন্ধন আছে, আবার পুলিশের কোথাও কোথাও ধরেন অতিরিক্ত সক্রিয়তা, কোথাও কোথাও মানে সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকা, এই ভূমিকাগুলিও আসলে আপনারা আমাদের চাইতে এগুলি বেশি অবজার্ভ করেন, লক্ষ্য করলে দেখবেন যে এগুলি মিলায়া একটা আন্দাজের মধ্যে আসা যায় যে এখানে একটা পরিকল্পিত প্রচেষ্টা আছে। তবে আমি মনে করি যে এটা আবারও বলছিলাম যে এটা হচ্ছে পরিস্থিতিটা তো আমাদের এইগুলি আরও আসতে থাকবে, আমাদের জন্য একদম নিষ্কণ্টক কোনো একটা বাংলাদেশ আপনি কালকে পেয়ে যাবেন এরকম অবস্থা তো নাই। আপনাকে ধরেই রাখতে হবে যে আপনি একটা অভ্যুত্থানের ভেতর দিয়ে একটা বিশাল সংগঠন এবং বিশাল রাজনৈতিক দলকে আপনি এখান থেকে জনগণের কাছে, জনগণের চাপে তারা পালায় যাইতে বাধ্য হয়েছে, এবং তাদের কোনো ধরনের উপলব্ধিও নাই, তাদের কোনো ধরনের অনুশোচনা নাই, আত্মসমালোচনা নাই, কোনো রিকনসিলেশনের সেই জন্য কোনো উদ্যোগও নাই। তো এইভাবে তো চলতে পারে না। এটার তো তাদের দিক থেকে একটা অনুশোচনা, একটা আত্মসমালোচনা থাকার কথা।
এই দিক থেকেও যারা আছে তাদের দিক থেকে এক ধরনের আসলে এটা রিকনসিলেশনের একটা জায়গার মধ্যে কিভাবে নেওয়া যাবে এবং সম্মিলিতভাবে কিভাবে এই দেশ পরিচালনা করা যাবে, ছাত্রদের ভবিষ্যৎ, শিক্ষাঙ্গনের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, যেটার জন্য আপনি বললেন যে প্রধানমন্ত্রী 2 বছরের একটা সময় চেয়েছে। তো আমরা মনে করি, যেটা আমি বলতেছিলাম, যে এগুলির ভেতরে এই উদ্যোগগুলি আমাদের দেখতে পাইতে হবে। আপনি যেগুলিকে গুরুত্ব দেওয়ার সেগুলিকে আপনি গুরুত্ব দিচ্ছেন কিনা। না হয় 2 বছর হয়তো একটা ধরেন মানুষ মনে করলো যে 2 বছরের মধ্যে আপনি যাবেন, কিন্তু আপনি 2 বছরের উল্টা পথ আসলে আরও শক্তিশালী হইতে পারে। আপনি এরকম পরিস্থিতি তৈরি হইতে পারে, মনে হইতে পারে যে কালকে আপনি আগের স্বৈরাচারের মতোই আপনাকেও একটা স্বৈরাচারী কায়দায় এটাকে দমন পীড়নের ভেতর দিয়ে এই দেশকে পরিচালনা করা লাগতে পারে। এবং এইটাই বলতে চাইছিলাম আমি, যে এই সরকারের প্রথম দিকে যে আইনগুলিকে ধরেন অনুমোদন না দিয়ে যেগুলিকে রেখে দিল, যেগুলি পরবর্তীতে করবে, সেইটার ব্যাপারে আগামী সংসদ তো বাজেটের জন্য চলে যাচ্ছে। সেই বিষয়টাতে আমরা আলোচনায় যাব, যেহেতু আপনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে আপনি সরাসরি জড়িত, আপনি সেটির সভাপতি। এটা নিয়ে অবশ্যই আমরা সংস্কার নিয়ে কথা বলবো। এটা একটা বিগ এরিনা। আমি প্রফেসর মাহবুবুল্লাহর কাছে যেতে চাই। আমরা গত পরশুদিন দেখলাম যে যারা হামের বিশেষজ্ঞ না, যাদের হাম বা এই ধরনের ছোঁয়াচে রোগ সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, তারা হামের একটা আলোচনার আয়োজন করলো এবং সেখানে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, গণমাধ্যমে বলেন, যে তাদের এই যে উপস্থিতি এবং তারা একটা মতাদর্শের লোক, সেখানে এই হামের আলোচনার আড়ালে তারা হলো যে রাজনৈতিক আলোচনা, মানে তাদেরকে মানে প্রাসঙ্গিক করে তোলাটা, এইটা কি সরকারের একটা মানে দুর্বলতার ছাপ দেখতে পাচ্ছেন কিনা, অথবা দেখে না দেখার ভান বলা যায় কিনা? দেখুন, একটা গণতান্ত্রিক দেশে সকলেরই কথা বলার অধিকার আছে, সমালোচনা করার অধিকার আছে। তো হাম এখন একটা জাতীয় স্বাস্থ্য সমস্যা এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমস্যা, এই কারণে যে এটা আমাদের শিশুদেরকে আক্রমণ করেছে। শিশুরা আক্রান্ত, যারা দেশের ভবিষ্যৎ, এবং এই শিশুদেরকে কেন্দ্র করে মা বাবাদের একটা বিরাট স্বপ্ন থাকে। সে অবস্থায় এটার সঙ্গে মানুষের প্রচণ্ড ধরনের আবেগ জড়িত এবং সেই আবেগের বহিঃপ্রকাশ বিভিন্নভাবে হতে পারে। আমি হামের বিশেষজ্ঞ না হলেও হামের সামাজিক পরিণতি, মানুষের দুর্ভোগ, স্বাস্থ্যসেবা না পাওয়া, এগুলো নিয়ে কেন আমি কথা বলতে পারবো না? নিঃসন্দেহে পারবো। তবে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের ললাট লেখনটা খুবই যেটা বলে মর্মান্তিক। এইখানে সব সময় কিছু মতলববাজ লোক থাকে, যারা রাষ্ট্রের যখন একটা বড় সমস্যা হয় তখন তারা সেই সমস্যাকে পুঁজি করে মানুষের মনে অসন্তোষ সৃষ্টি করে। আপনি বলছেন যে যেই লোকগুলো এই আলোচনার আয়োজন করেছে তারা একটা নির্দিষ্ট পরিচয় সম্পন্ন মানুষ, তারপরেও তাদের কথা বলার অধিকার আছে বলে আমি মনে করি। এবং তারা যতক্ষণ পর্যন্ত একটা সুষ্ঠু সমাধানের প্রস্তাবনা দেবেন ততক্ষণ পর্যন্ত নিঃসন্দেহে আমাদের তাদেরকে সহ্য করতে হবে, মেনে নিতে হবে। কারণ ডেমোক্রেটিক সোসাইটিতে ডিসেন্ট অর্থাৎ মানে মতপার্থক্য, এটা আমার মনে হয় সঙ্গত একটা অধিকার, এটাকে অস্বীকার করা যায় না। তবে তার সঙ্গে যদি এইটা হয় যে আবারও একটা রাষ্ট্রীয় সমস্যাকে কেন্দ্র করে, যে সমস্যার জন্য এই সরকার দায়ী নয় বা আমরা কেউ দায়ী নই, এইটাকে কেন্দ্র করে যেভাবে একটা দেশ আবার নতুনভাবে এগিয়ে চলার একটা উদ্যোগের মধ্যে আছে, সেই উদ্যোগটাকে ভণ্ডুল করে দেওয়া, এইটা তো নিঃসন্দেহে কাম্য হতে পারে না। এবং সেই ধরনের কোনো দুরভিসন্ধি তাদের মধ্যে আছে কি না, সেটা নিঃসন্দেহে যারা দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে কাজ করেন তারা খোঁজখবর রাখবেন এবং সেই রকম সমস্যা হলে সেটা সে পূর্ণ ধাঁচে কিন্তু সমাধান হবে না।
আপনি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কাজ করছেন, চট করে আপনাকে গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়া হলো, এটা কিন্তু হওয়া উচিত না। তার আগে মানুষকে বুঝতে দিতে হবে যে সত্যি সত্যি তারা খুব খারাপ উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে এই কাজগুলি করেছিলেন, এবং মানুষকে কনভিন্স করে নিতে হবে। তাহলেই আপনি সমস্যাটাকে যথাযথভাবে হ্যান্ডেল করতে পারবেন। কিন্তু সেটা যদি না করেন, তাহলে পরিণতিটা যেটা হবে সেটা হলো যে শেষ পর্যন্ত কিন্তু আপনি আপনার নিজেরই সর্বনাশ করবেন, নিজেরই ক্ষতি করবেন। তো এইটা আমার মনে হয় বিবেচনার মধ্যে নেওয়া উচিত। আর 2 বছরের প্রসঙ্গটা যে কারণে এসছে সেটা আমি একটু ভালোভাবে জানি, এই জন্য যে সরকারের অর্থনীতি সংক্রান্ত পরামর্শ প্রদানের জন্য একটা খুব বড় ধরনের কমিটি হয়েছে, 30 সদস্যেরও বেশি, এবং সেইখানে বিভিন্ন মতের মানুষকে নেওয়া হয়েছে, একতরফা এক দলের লোককে নেওয়া হয়নি। এটা একটা শুভ লক্ষণ বলে আমি মনে করি, যে অ্যাটলিস্ট অর্থনৈতিক ব্যাপারে একটা কনসেনসাস ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক বিল্ড আপ করার একটা চেষ্টা। সেখানে আপনি দেবপ্রিয়কেও দেখতে পাবেন, মুস্তাফিজুর রহমানকেও দেখতে পাবেন, বা অন্যদেরকেও দেখতে পাবেন, যাদের সঙ্গে আইডিওলজিক্যালি হয়তো বর্তমান সরকারের সম্পর্ক সেই রকম না। তো সেইখানে সরকার যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা নিয়ে কথা বলতে গিয়ে কয়েকটা ধাপে ভাগ করেছে। সেই ধাপের মধ্যে প্রথম 2 বছর যেটা, সেই 2 বছর হলো অর্থনৈতিক, যেটাকে বলে পুনরুদ্ধার। এই কাজটা মানে অর্থনীতিটা আসলে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে, এবং এইটাকে আবার একটু মানে ক্রেন দিয়ে হলো বা যেভাবে হোক টেনে তুলতে হবে, এটা রেলের পথে, রেলের উপরে স্থাপন করতে হবে। তো সেইটার জন্য যেমন প্রবৃদ্ধির হার 3%, 3.5% নেমে গেছে, বেকারত্ব প্রচণ্ড, এক্সপোর্টও কমে যাচ্ছে, ইম্পোর্টও কমে যাচ্ছে। এইগুলো তো অশনি সংকেত অর্থনীতির জন্য। আরও অনেক সমস্যা আছে। ওদিকে আমাদের বিদেশি ঋণ, দেশীয় ঋণ দুটোরই আপনার যে কিস্তি পরিশোধ, সুদ পরিশোধ, সেটার চাপ প্রচণ্ডভাবে বাড়ছে। অ্যান্ড সম্ভবত যে বাজেটটা আসছে সেই বাজেটে সর্বোচ্চ ব্যয় হবে এই খাতটাতে, এই ঋণের খাতটাতে, ঋণ পরিশোধে। তো কাজেই একটা স্থিতাবস্থায় আসার জন্য, মোটামুটি চলনসই একটা অবস্থায় আসার জন্য আপনার সময়ের দরকার। একটা অর্থনীতিকে চট করে একেবারে যেটাকে বলা হয় রেস্টোরেশনের মধ্যে নিয়ে যাওয়া, সেটা সম্ভব হয় না। সেই জন্যই 2 বছর সময়। আমার তো মনে হয় 2 বছরেও সেটা কতটা করা যাবে এটা নিয়ে আমি অন্তত ব্যক্তিগতভাবে সন্দিহান। তারপরেও বলবো, নিশ্চয়ই আমরা চেষ্টা করব এই 2 বছরের মধ্যে যাতে কাজটা অন্তত কিছুটা আমরা এগিয়ে নিতে পারি। তো এইটাই হচ্ছে এখনকার অবস্থা। এবং বাংলাদেশ কখনোই নিরুপদ্রব ছিল না, সবসময় এখানে সুযোগ সন্ধানী লোকেরা নানান ধরনের কাজ করেছে। এবং অন্যদিকে শাসক যারা ছিল বিভিন্ন সময়ে, তারাও তাদের গদি রক্ষা করার জন্য, শাসন ক্ষমতা রক্ষা করার জন্য দমন নীতির আশ্রয় নিয়েছে। এমনকি খুন খারাপি, বিচার বহির্ভূত হত্যা, গুম প্রভৃতি, আয়নাঘর প্রভৃতির আশ্রয় নিয়েছে। এবং রক্ষী বাহিনীর সময় শেখ মুজিবের আমলেও আমরা ভয়াবহ ধরনের অত্যাচার, মারাত্মক ধরনের অত্যাচার আমরা দেখেছি। সেই প্রতিপক্ষকে বা বিরোধী পক্ষকে গ্রেফতার করে রাতের অন্ধকারে একেবারে মাটি খুঁড়ে একসঙ্গে এক গাদায় আপনার 30-40 জনকে কবর দেওয়া, গণকবর দেওয়া, এইসব ঘটনাও কিন্তু সেই সময় ঘটেছে। আজকাল কিন্তু এইসব আলোচনা খুব একটা হয় না। আমার মনে হয় আলোচনা হলে সম্পূর্ণ আলোচনাটা হওয়া উচিত, হ্যাঁ, কোনো একটা বিশেষ সময়কে ধরে আলোচনাটা না করাই ভালো। তো যাই হোক, এই রকম ঘটনাবলী ঘটছে, তো আমাদের দেশে ঘটেছে। ফলে আমরা এক ধরনের যেটাকে বলা যায় যে শক অবস্থার মধ্যে রয়েছে, মারাত্মক ধরনের জাতি একটা শকের মধ্যে রয়েছে। এবং এই শকের মধ্যে যখন থাকে একটা জনগোষ্ঠী, তখন সেখানে অনেক ধরনের বিপর্যয় ঘটতে পারে এবং অনেক ধরনের আচরণ সেখানে সৃষ্টি হতে পারে, যেটা ঠিক অনেক সময় কাম্য নয়। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কী ধরনের অবস্থাতে মানুষ আছে এবং এই ধরনের অবস্থায় মানুষের মনস্তত্ত্ব কী হতে পারে। এখানে আমরা কি বলে মব নিয়ে আলোচনা করি, মব কালচার নিয়ে আলোচনা করি। এখন অবশ্য মবের ব্যাপারটা অনেক কমে গেছে নির্বাচিত সরকার আসার পরে, তারপরেও কিন্তু মবের ঘটনা বিভিন্ন জায়গায়। এই যে আমাদের দেশে একদল লোক আছে যারা
পীরের মাজার মানে বিশ্বাস করে বা এই ধরনের আধ্যাত্মিকতায় বিশ্বাস করে, তারা প্রকৃত ইসলামপন্থী না। তো সেটা প্রকৃতি কি অপ্রকৃত সেটা তো আল্লাহ নির্ধারণ করবেন, সেটা তো আমরা নিজের হাতে তুলে নিতে পারি না, তো নেওয়া উচিত না। হলে শেষ পর্যন্ত কিন্তু মূল ইসলামের ক্ষতিটাই হয়ে যাবে। এগুলি নিয়ে কথাবার্তা চলতে পারে, আলাপ আলোচনা চলতে পারে, জনমত সৃষ্টি করার কাজ চলতে পারে, কিন্তু মানে জিনিসটাকে আইনটাকে নিজের হাতে তুলে নেওয়া এইটা বোধহয় কাম্য নয়। জি, ধন্যবাদ স্যার আপনাকে। হাসনাত কাইয়ুম, সম্পাদক পরিষদ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে 282 নির্যাতিত এবং আটক সাংবাদিকের তালিকা দিয়েছে এবং তারা দাবি করেছে যে এই সমস্ত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আসলে বাস্তবতাটা কি? আমার যেটা, আমি ওই তালিকাটা দেখি নাই, কিন্তু আমার যেটা দুইটা জিনিস মনে হয়েছে আমার কাছে। বাংলাদেশের যে ঘটনাটা ঘটছে, গত যেগুলি নিয়ে ভাই আলাপ করতেছিলেন, যে গুম বলেন, খুন বলেন, বিচার বৈধ হত্যা বলেন, মামলা বলেন, মামলার নামে গায়েবী মামলা, এই ঘটনাগুলি সাংবাদিকরা নিজেরা ঘটাইছে এরকম তো কোথাও পাওয়া যাবে না। কিন্তু এইগুলি যে ধরনের অপরাধ, এগুলিকে ধরেন এক ধরনের আন্তর্জাতিক মানবতাবাদ আর মানবতা বিরোধী অপরাধ হিসাবে দেখা যায়, আর এটা হিসেবেই বিচার হওয়ার কথা। কিন্তু আমাদের এখানে মামলাটা যখন তৈরি হয়েছে, রুজু হয়েছে, তখন আসলে বেশিরভাগ ক্ষেত্রে এরকম কোন আইনে মামলাটা হবে, কিভাবে আসলে তারা কে কতটা দায়ী, কে আসলে এইটার পেছনে আসলে কাজ করেছে, কে কারা আসলে কিভাবে কতটুকু সম্পৃক্ত, সেই জায়গাগুলি না দেখে পেনাল কোডের মতো সাধারণ অপরাধের মতো করে ধরেন একজনকে মনে হয়েছে যে উনি খুনির পক্ষের, যেভাবে সাধারণ পেনাল কোডে মামলা লেখা হয় সেইভাবে একটা মামলাতে একজন সাংবাদিককে হয়তো খুনের মামলার আসামি করা হয়েছে। এখন এইটা ভাই যেটা বলতেছিল যে ইমপ্রেশন কি হয়, খুব ক্লিয়ার ইমপ্রেশন হয় উনি তো কোনোভাবে খুনের সাথে জড়িত না। তাহলে যিনি খুনের সাথে জড়িত না তাকে যখন খুনের মামলায় জড়ানো হয় তখন মনে হয় মামলাটা মিথ্যা। কিন্তু এটা হচ্ছে আসলে পদ্ধতিগত ত্রুটি অনেকের বেলায় আমার কাছে মনে হয়। অনেককে হয়তো বা ধরেন দলীয় কারণে যুক্ত করা হয়েছে, অনেক মানুষ হয়তো আসলে এগুলির সাথে যুক্ত না। কিন্তু আমার তো এইটা মনে হয় যে এই যে অপরাধের পক্ষে যে মনস্তত্ত্ব তৈরি করা, অপরাধ সংগঠনের পরেও ক্ষেত্র তৈরি করা, অপরাধ সংগঠনের পরে সেগুলিকে অপরাধ হিসাবে স্বীকৃতি না দিয়ে সেগুলিকে অন্যভাবে চিত্রিত করা, এই সমস্ত কাজের ক্ষেত্রে আমরা গত 16-17 বছরে যাদেরকে দেখছি তাদের মধ্যে সাংবাদিক বলে পরিচিত লোকজন তো আছে। এখন এই জায়গাগুলিকে আসলে ভাই যেটা বলতেছিল, যার যে জায়গার মধ্যে আসলে বাস্তবসম্মতভাবে এবং আইনিভাবে অ্যাকসেপ্টেবল ফর্মে তাদের ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার ছিল। এবং এটা এতদিনের মধ্যে ধরুন অন্তর্বর্তী সরকার পারে নাই, এখনও পারে না, এটা তো মনে করবে যে আসলে অনেক দিন থেকে তাদেরকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে। এবং এটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও আমাদের জন্য এক ধরনের সমস্যা তৈরি করবে। তো সেই দিক থেকে আমি মনে করি যে সাংবাদিক পরিষদ আর সম্পাদক পরিষদ তাদের কমিউনিটির ইন্টারেস্টে কথা বলবে, এটা ঠিক আছে, কিন্তু তাদেরও একটা দায়িত্ব আছে যে এই জায়গাগুলিতেও তাদেরও আসলে আরও দায়িত্বশীল আচরণ করা উচিত, তাদের দিক থেকে সহায়তাও করা উচিত, যে যাদের ব্যাপারে তারা মনে করেন তাদের যদি একটা নির্দিষ্ট এরকম থাকে যে একেবারেই আসলে কেউ কোনোভাবেই দায়ী না বা এই অপরাধটার সাথে কোনোভাবে যুক্ত না, নিশ্চয়ই তারা এটা চাইতে পারে, তদন্ত চাইতে পারে, পুনঃতদন্ত চাইতে পারে, এগুলি এখনও পর্যন্ত তদন্তাধীন বিষয়ই আছে। কিন্তু আবার একই সাথে আমি ওই জায়গাটা বলতে চাই যে যারা প্রকৃতপক্ষেই এই মনস্তত্ত্ব তৈরি করার কাজ করছে এবং এই ঘটনাগুলি ঘটার পরে এগুলি চাপা দেওয়ার কাজ করছে, তাদের কিন্তু এক ধরনের বিচারের আওতায় তাদেরকে আনতে হবে এবং তাদেরকে সাংবাদিক এই পরিচয়ের আড়ালে তাদের অপরাধগুলিকে আড়াল করা ঠিক হবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ হাসনাত কাইয়ুম। আমি অধ্যাপক মাহবুবুল্লাহ, আপনার কাছে আমার প্রশ্ন যে জাতীয় মানবাধিকার কমিশন, গুম অধ্যাদেশ যেটি, গণভোট, বিচারকদের জন্য আলাদা সচিবালয়, এই যেগুলিকে হাসনাত কাইয়ুম সহ আরও অনেকে বলছেন যে এগুলি মৌলিক সংস্কার, এই সংস্কারের পথে সরকার কেন গেল না, এই অধ্যাদেশগুলো কেন পাশ হলো না?
আগামী অধিবেশনে পাশ হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা আপনি কোনো পরামর্শ দিবেন কিনা, আমি আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জানবো। জনাব মাহবুবুল্লাহ, আপনার কাছে প্রশ্ন ছিল যে মৌলিক যেই সংস্কারগুলি হওয়ার কথা ছিল, যে অধ্যাদেশগুলি পাশ হওয়ার কথা ছিল, সে অধ্যাদেশ পাশ হওয়ার না হওয়ার ভিতর দিয়ে কি এগুলি তামাদি হয়ে গেল, নাকি সামনের অধিবেশনে এগুলি আরো জোরালোভাবে শক্তিশালীভাবে উঠবে, যেটা সরকার বলছে? না, তামাদি হয়ে গেছে এরকম কথা তো সরকার দাবি করে নাই। না, আপনার কাছে প্রশ্ন। না, আমার তো এইখানে আলোচনা করার আগে একটা জিনিস পরিষ্কার করা ভালো, সেটা হচ্ছে এই সংস্কারগুলো যদি হয়ও এবং এগুলো সংবিধানের অন্তর্ভুক্ত হয় বা আইনের অন্তর্ভুক্ত হয়, তা সত্ত্বেও বাংলাদেশে গণতন্ত্র কি নিরঙ্কুশ হয়ে যাবে? আমি অন্তত তা মনে করি না। কারণ এগুলো ছাড়াও আরও অনেক বিষয় আছে যেখানে পরিবর্তন আনা দরকার, কিন্তু এখনকার যে বাস্তব অবস্থা, সেই বাস্তব অবস্থায় সেই পরিবর্তনগুলো সম্ভব নয়। প্রথম কথা হচ্ছে আর্থসামাজিক ব্যবস্থার একটা পরিবর্তন দরকার, এবং আর্থসামাজিক ব্যবস্থায় আজকে যেভাবে বৈষম্য প্রচণ্ড আকার ধারণ করেছে, ধনী আরও ধনী হয়ে গেছে, গরিব গরিব হয়ে গেছে, এবং যেখানে অর্থনীতির হিসাবে গিনি কোএফিসিয়েন্ট 0.5 প্রায় ছুঁই ছুঁই অবস্থার মধ্যে আছে কিংবা অতিক্রম করে গেছে, এইরকম একটা প্রচণ্ড বৈষম্যমূলক একটা সমাজ এখানে তৈরি হয়েছে। 24-এর গণ অভ্যুত্থান ছিল বৈষম্য বিরোধী, এবং বৈষম্যের অবসান করতে হলে আপনাকে প্রপার্টি রিলেশনস, সম্পত্তির যে অধিকার, হ্যাঁ, সম্পত্তির যে মালিকানা, সেই মালিকানা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত আপনি না করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু দেশের ভোট বলেন, ক্ষমতা বলেন, সেটা সব সময় এই মুষ্টিমেয় লোকদের বৃত্তের মধ্যে পরিচালিত হতে থাকবে, সঞ্চারিত হতে থাকবে, অন্যদের হাতে সেটা যাবে না। তো সেই অর্থে এই আলোচনাটা কিন্তু কেউ করে না যে এই 3-4টা সংস্কার যদি হয়েও যায়, তাইলে কি দেশে মানে একেবারে নদী দিয়ে সব দুধ আর মধু প্রবাহিত হবে, এটা মনে করার কি কোনো কারণ আছে, যুক্তিসঙ্গত কারণ? আমি অন্তত নিজে রাষ্ট্রবিজ্ঞানী নই, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বহু বই আমি পড়েছি, এবং যেসব বই পড়েছি তাতে আমার মোটামুটি আমি এবারে কনভিন্সড যে শুধু এগুলি করলে হয়তো আমাদের প্রাথমিকভাবে আমরা অধিকারের প্রশ্নে, মানবাধিকারের প্রশ্নে কিছুটা অর্জন করব, কিন্তু সেটাই শেষ কথা নয়। দ্বিতীয়ত আসেন, আমাদের এখনকার পরিস্থিতিটা কি? এখনকার পরিস্থিতি হচ্ছে যে দেশটা কিভাবে চলছে, বা দেশটা কোন অবস্থার উপরে দাঁড়িয়ে আছে। দেশটা এখন বেশ কিছুটা সংবিধান বহির্ভূত একটা অবস্থার উপরে দাঁড়িয়ে আছে। আবার অন্যদিকে চেষ্টা চলছে সংবিধান অনুযায়ী দেশটাকে পরিচালনা করার। এই যে দ্বিমুখী একটা অবস্থা, এটা এক ধরনের সংকর জাতীয় একটা অবস্থা, এটা মিশ্র একটা অবস্থা। এরকম অবস্থাতে যথেষ্ট কনফিউশন সৃষ্টি হওয়ার অবকাশ থাকে। কিছু কাজ আমাদেরকে হালাল করতে হয়েছে ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে, আবার কিছু কাজ আমরা হালাল করতে চাই সংবিধানের দোহাই দিয়ে। তো এইটা রাজনীতিবিদরা কিভাবে কতটা করবেন সেই সম্পর্কে বোধহয় আরও গাঢ় এবং গভীর আলোচনা হওয়ার দরকার। তা না হলে এই কনফিউশন কিন্তু থেকেই যাবে। এখন প্রশ্ন উঠলো যে 3-4টা সংস্কারের কথা আপনি বলছেন, এগুলো সরকার পাশ করলো না কেন? হ্যাঁ, পাশ করলো না কেন সেই প্রশ্ন তো আমার মনেও আছে, এবং এটা মনে থাকা স্বাভাবিক। কারণ এগুলোর কারণেই কিন্তু এমনকি এই বিএনপির লোকদেরকেও যথেষ্ট অত্যাচার অবিচার সহ্য নির্যাতনের শিকার হতে হয়েছে, খুন হয়েছে, তাদের লোকজন গুম হয়েছে, তাদের লোকজন মিথ্যা মামলায় অভিযুক্ত হয়েছে, নানানভাবে পর্যদস্ত হয়েছে, নানান ধরনের মানে দুঃখজনক অবস্থার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে। কাজে আমি মনে করি না বর্তমান সরকার এই যে কয়টি ব্যাপার যে আপনি বললেন, গুম সংক্রান্ত, মানবাধিকার সংক্রান্ত বা উচ্চ আদালত সংক্রান্ত বিষয়ে মানে যথাযথ সংস্কার না করে পার পেয়ে যাবে। এটা দলের মধ্য থেকেও এটা নিয়ে প্রশ্ন উঠবে, দলের বাইরেও তো প্রশ্ন উঠছেই, এবং এইটা মনে করার কোনো কারণ নাই যে যারা এখন দায়িত্বে আছেন তারা এগুলো বোঝেন না। হ্যাঁ, আমি মনে করি তারা এ ব্যাপারে নিঃসন্দেহে সচেতন আছেন, এবং যেটা জনগণের আকাঙ্ক্ষা সে অনুযায়ী তারা সেটা করবেন বলেই আমরা আশা করতে পারি। এবং আজ হোক কাল হোক, 6 মাস বিলম্বে হোক,
জনসাধারণের সন্তুষ্টি অনুযায়ী একটা সুষ্ঠু সমাধান এখানে আসতে হবে। এখানে প্রশ্ন উঠেছে, আপনি গণভোট নিয়ে যে প্রশ্নটা করেছেন, হ্যাঁ, গণভোটের অংশীদার তো বিএনপি নিজেও, কারণ তারেক রহমান নিজেই কিন্তু গণভোটে হার পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন, এবং তিনি আহ্বান জানানোর ফলেই কিন্তু 70% ভোট আপনার হার পক্ষে পড়েছে, মানে সংস্কারের পক্ষে পড়েছে। তো এইটা তো বিএনপিরও অর্জন। বিএনপি এই অর্জনকে অবহেলা করবে কেন? আমি তো ঠিক তা বুঝে উঠতে পারি না, কোনো লজিকে এটা আসে না। এটা ঠিক বিরোধী দল এই যে মাঝখানে সাময়িক একটা ব্যাপার ঘটে গেল, এইটার জন্য তারা বেশ কিছু যেটা বলে মাঠে ময়দানে বক্তব্য হাজির করার চেষ্টা করছে, এবং তারা করবে। বিরোধী দল হিসেবে এটা তাদের দায়িত্ব, এবং এটা তারা করবে, এটা চাপ তারা অব্যাহত রাখবে, এটাই স্বাভাবিক। এখানে একটু মনে বলা দরকার, যেটা আমার নিজের খুব পছন্দের একটা কথা, যেটা হয়তো আরও অন্যদের সঙ্গে খুব একটা মিলবে না। সেটা হচ্ছে আপনার দেশ পরিচালনা করতে গিয়ে বারবার আইন এবং সংবিধানের দোহাই দেওয়া, এটা যেমন স্থিতিশীলতার জন্য জরুরি, আমি আবারও বলছি স্থিতিশীলতার জন্য জরুরি, আবার দেশকে পিছিয়ে রাখার জন্য সেটা কাজ করে। কীরকম? আপনার কামরুদ্দিন আহমদ বলে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, এবং তিনি আমাদের রাজনীতিতে পাকিস্তান আমলের প্রথম দিকে এবং মাঝামাঝি সময়ে তিনি বিশাল ভূমিকা পালন করেছেন। শ্রমিক আন্দোলনেও তিনি বিশাল ভূমিকা পালন করেছেন। তিনি বেশ কিছু বই লিখে গেছেন, তার মধ্যে একটা বই হচ্ছে সোশ্যাল হিস্ট্রি অফ ইস্ট পাকিস্তান। সেখানে তিনি লিখেছিলেন যে আমাদের দেশে যারা রাজনীতি করে তারা বেশিরভাগ হচ্ছে লয়ার, ওই সময় লয়াররাই রাজনীতি করত, আইনজ্ঞরা, এবং তাদের সম্পর্কে উনি বলছেন যে দে আর অল প্রেসিডেন্ট সিকার্স, অর্থাৎ যে কোনো যুক্তি বা যে কোনো বক্তব্য হাজির করতে গিয়ে তারা পেছনের দিকে তাকায়। কিভাবে? এই যে তারা কথায় কথায় বলে, আদালতে যেভাবে কথা বলে যে 1873 সালে প্রিভি কাউন্সিলে এই ধরনের একটা রায় হয়েছিল, অমুক সনে মাদ্রাজ হাইকোর্ট থেকে এরকম একটা রায় হয়েছিল, সুতরাং আমাদেরকে সেই পথেই চলতে হবে। তো এই যে এইটা হচ্ছে পেছনের দিকে তাকানো, অর্থাৎ কনস্টিটিউশনালিজমেরও, আমি একাডেমিকভাবে কথাটা বলছি, এটার একটা লিমিট আছে। কনস্টিটিউশনও এমন কোনো জিনিস না যেটা নাকি একবার হয়ে গেলে আর তার কোনো পরিবর্তন করা যাবে না, হতে পারে না, এবং যুগের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে সেটার পরিবর্তন অবশ্যম্ভাবী হয়। তো সুতরাং আমার মনে হয় যারা এখন দেশ পরিচালনা করছেন তারা একদিকে যেমন দেশের স্থিতিশীলতার প্রশ্নটিকে গুরুত্ব দেবেন বা দিচ্ছেন, এবং অন্যদিকে তেমনি মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিও তারা যথাযোগ্যভাবে সাড়া দেবেন, এবং এটা করলেই বোধহয় আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হতে পারব। ধন্যবাদ। বিরোধী দল বলছে যে সরকার জনগণের সাথে প্রতারণা করছে। ধরেন এই যে জায়গা থেকে বলছেন, এই যে ধরেন যে কয়টা বিষয় নিয়ে আলাপ হলো, আমি মাহবুবুল্লাহ ভাই একসাথে খুবই একমত যে আসলে অর্থনৈতিক সংস্কার করার আগে এই সমস্ত সংস্কার আসলে টেকসই হবে না, কিংবা এটার পরিপূর্ণ ফল আপনি পাবেন না। কিন্তু আসলে শুরু করতে চাইছি আমরা কোত্থেকে? আমরা শুরু করতে চাইছি যে কত কম ক্ষয়ক্ষতিতে আসলে আমরা ধাপে ধাপে এই পরিবর্তনটা করতে পারি। সেদিক থেকে অধিকারের, এইবারের অভিজ্ঞতার কারণে অধিকারের নিশ্চয়তাটা পাওয়া, যেহেতু বিএনপি নিজেও আসলে ভিকটিম, কিংবা সারা দেশেই ভিকটিমরা আছে, তবে অধিকারের নিশ্চয়তাটা পাওয়া ছিল খুব যৌক্তিক। এবং যেই আইনগুলি নিয়ে কথা হচ্ছে, যেগুলি অধ্যাদেশ ছিল এবং যেগুলি নিয়ে কথা হচ্ছে, এগুলির কোনোটার ব্যাপারে বিএনপির দিক থেকে কোনো নোট অফ ডিসেন্ট কিংবা তাদের কোনো আপত্তি ছিল না, কিংবা এই আইনগুলি প্রায় কোনোটাই ওইভাবে সংবিধানকে টাচ করে না, যে সংবিধানের পরিবর্তন করার আগ পর্যন্ত ওরকম কোনো পরিবর্তন, আইনের পরিবর্তন। কিন্তু এরাই যে আমি মানে প্রথম দিকে বলছিলাম, মর্নিং শোজ দ্য ডেজ, যে আপনি যখন আসলে এই ধরনের জিনিসগুলিকে অব্যাহত রাখতে চান না, একটা ভালো পরিবর্তন করবেন বলে এই সময়ের মধ্যে এটা আপনার হাতে, আসলে আওয়ামী লীগের হাতে যে ক্ষমতা ছিল, হাসিনার হাতে যেরকম ক্ষমতা ছিল, এইরকম ক্ষমতা আপনি আপনার কবজার মধ্যে রাখতে চান, তখন আসলে আপনাকে তো এই যে 2 বছর সময় চান কিংবা 6 মাস সময় চান, এই সময় চাওয়াটার মধ্যে 2টা ভয় কাজ করে। এক হচ্ছে যে আপনি ভালো করতে পারেন, আরেকটা হচ্ছে যে আপনি আপনাকে সংহত করার চেষ্টা করতে পারেন, যাতে করে অতীতে আমরা যেগুলি দেখছি, অতীতের যে রাজনৈতিক অভিজ্ঞতা, যে কখনোই কেউ কথা রাখেনি, এই ভয়টা এবারও আছে। এবং এই ভয় থাকার কারণেই এবার গণভোটটা আগে করা হয়েছিল, যে আমরা যারা ধরেন মনে করতেছিলাম যে যারা পাওয়ারে যাবে তারা যদি গিয়ে এটা না করে,
তাইলে জনগণের কাছ থেকে আসলে আগে একটা ম্যান্ডেট নিয়ে রাখা হোক, যাতে তারা জনগণের এই রায়টা মানতে বাধ্য থাকে। এবং এটা সবাই আসলে যারা আন্দোলনকারী শক্তি ছিল সবাই গেছে, ইনক্লুডিং বিএনপি। ভাই যেটা বললেন, তারেক জিয়া সাহেব নিজে এটার নিজেই পক্ষে ভোট বলছে। চেয়েছেন। কিন্তু প্রথম দিন সংসদ অধিবেশন যেদিন আসলে হবে, সেই দিন আসলে ওনারা যেটা করলেন, তাতে যদি আসলে বিরোধী দল এটাকে প্রতারণা বলে, এই শব্দটা প্রতারণা হবে নাকি আসলে অঙ্গীকার ভঙ্গ হবে, এটা একটা শাব্দিক ব্যাপার হইতে পারে, তর্ক হইতে পারে। কিন্তু এইটা আসলে ওই রকমই শোনায় যে আপনি যে কথা দিচ্ছিলেন সেই কথাটার মধ্যে থাকেন না। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা একদম শেষ পর্যায়ে। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন অনুষ্ঠান। আমরা শেষ করছি এখানেই। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।